আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছে ভুটান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একই সঙ্গে পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতেই দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি ভুটানের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং ভুটানে গেলেফু অর্থনৈতিক অঞ্চল পারস্পরিক ব্যবহারের মাধ্যমে দুদেশই উপকৃত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ভুটানের এই প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস দুদেশের সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। দেশের গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আগামীতে গুপ্ত স্বৈরাচার জাতির ঘাড়ে চেপে বসবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এও বলেছেন, শুধুমাত্র জনসভা করে জনগণের মন পাওয়া যাবে না, মানুষের কাছে যেতে হলে ঘরে ঘরে যেতে হবে। মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে KM তারিক হাসানের ক্যামেরায় ইফতেখার রেজার রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হল 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তাই জনগণকে সাথে রাখতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হলে দেশ স্বাধীনের পর ও 2008 সালের নির্বাচনের পর যেভাবে স্বৈরাচার মানুষের কাঁধে চেপে বসেছিল, তেমনি আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। বর্তমানে দলের নেতাকর্মীদের ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠনের প্রতিপাদ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দীর্ঘ 15.5 বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রা সমুন্নত রাখতেই বিভিন্ন জেলা কমিটির সম্মেলন করছে বিএনপি। এরই অংশ হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দায়িত্বপ্রাপ্তরা জনগণের গোড়দোড়ায় যাবেন একসাথে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কুমিল্লা। স্বাধীনতার 54 বছর পেরোলেও দুর্নীতির পাহাড় দিন দিন বাড়ছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দলের লড়াই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এ সময় সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য জামায়াতের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিবিরোধের 3 দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। জুবায়ের প্রধানের রিপোর্ট। শনিবার রাজধানীর কাফরুল দক্ষিণ থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার 54 বছরেও দুর্নীতি না কমে দিন দিন তা বাড়ছেই। সবাই যদি দেশটাকে ভালোবাসতো, তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে, আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের দখলে। কথা দিচ্ছি, ইনশাআল্লাহ মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না। অতীতে এমপি থাকাকালে জামায়াতের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির রেকর্ড নেই বলেও দাবি করেন তিনি। এ সময় সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় 3 দফা কমিটমেন্ট ঘোষণা করেন। অধিকার নিশ্চিত করার জন্য আমাদের 3 দফা অঙ্গীকার। নাম্বার 1,
এই দেশের গুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে ইনশাল্লাহ আমরা পাল্টে দিতে চাই। আমাদের 2 নম্বর অঙ্গীকার, আমরা দুর্নীতির জড় কেটে দিতে চাই। আমাদের 3 নম্বর অঙ্গীকার, সমাজের সব জায়গায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে সকালে কাকরাইলের আইডিবি ভবনে আয়োজিত বার্ষিক কাউন্সিলে আমিরে জামাত সমালোচনা করেন দেশের শিক্ষা ব্যবস্থার। যাদের হাতে শিক্ষা পরিকল্পনার দায়িত্ব তাদের সন্তানেরাই দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। অন্য এক অনুষ্ঠানে ঢাকা ৮ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রতিশ্রুতি দেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন তিনি। পিজি হাসপাতাল সহ দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন হবে না, দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী কর্মকর্তাদেরকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যাতে সবাই নিরপেক্ষভাবে কাজ করে তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নির্বাচনী কর্মকর্তার সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৃশ্যমান এবং অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূলের নির্বাচনী কর্মকর্তাদের দাবি ও চ্যালেঞ্জ তুলে ধরতে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্মেলনে মাঠ পর্যায়ে কাজের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন কর্মকর্তারা। পরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ। এসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নির্বাচন কমিশন তা মোকাবেলা করে এগিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না, আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব, এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আগামী নির্বাচনে 70% বেশি মানুষ ভোট প্রদান করতে পারে বলেও আশা প্রকাশ করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে গতানুগতিক রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল সিজন 1-এর উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা রাজনৈতিক কর্মীদের ধারণ করতে হবে। আমির খসরু আরও বলেছেন, নতুন প্রজন্ম এখন নতুন ধারায় চিন্তা করতে শিখেছে, তাই বিএনপিকে ভিন্ন ধারা রাজনীতি নিয়ে মানুষের কাছে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালের পরামর্শেই অপরাধমূলক কাজ করেছেন শেখ হাসিনা। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় আহত রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ দোলন ভূঁইয়ার খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার পক্ষ থেকে দোলন ভূঁইয়ার বাসায় গিয়ে অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ ফোর, এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে। এনসিপিকে শাপলা প্রতীক দিবে না বললেও স্পষ্ট কারণ ব্যাখ্যা করছে না নির্বাচন কমিশন। তাই নতুন করে আবেদন করা হয়েছে। সব আইনগত দিক বিবেচনা করে শাপলা এনসিপি পাবে বলে আশা করছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বিতর্ক উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সঙ্গে একীভূত কিংবা অ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে, কারণ এই দল দুটির আদর্শ প্রায় একই। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি। এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না, কিন্তু এটার কারণ তারা ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে কারণ নাই, যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই শাপলা মার্কাটা দিচ্ছে না। পিআর নয়, আগামী জাতীয় নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে। শনিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা একথা বলেন। তারা আরও বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট জাতীয় নির্বাচনের পরিবেশ। বিদ্যমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও সংশয় প্রকাশ করেন অনেকেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারের গত 1 বছরের কর্মকাণ্ড আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন মত। রাজনীতিতে এই অনৈক্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মত বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রাজধানীতে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিতে জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে উঠে আসে এসব কথা। পিআর দাবির আন্দোলন 1-11 মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন শঙ্কা আলোচকদের। যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদিন ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? অভ্যুত্থান পরবর্তী দেশে পিআরের অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনে তা বাস্তবায়নও সম্ভব নয়। সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের কি বলে সিদ্ধান্তহীনতা কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে তার একটি এখনো আনতে পারেননি। আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। জুলাই বিপ্লবের 14 মাস পরেও দেশে নির্বাচিত সরকার না থাকাকে দুঃখজনক বলছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি। যে সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তবে এই সেমিনারে জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানায়নি ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।
মানবাধিকার কমিশন সংস্কার অধ্যাদেশের খসড়া অন্তর্ভুক্তিমূলক হয়নি। একটি গ্রুপের চাপে প্রায় 1 বছর অতিক্রম করলেও গঠন হয়নি নতুন কমিশন। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, সংস্কার খসড়ায় অবহেলা করা হয়েছে নারী এবং শিশুদের অধিকার। এতে প্ল্যাটফর্মটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আগামী কমিশনে শক্ত মেরুদণ্ড আছে এমন লোকদেরকেই নিয়োগ দেওয়া উচিত। সেলিম মালিকার রিপোর্ট। মানবাধিকার কমিশনের 2009 সালের আইন বাতিল করে নতুন আইনের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এদিকে গত বছরের 7 নভেম্বর আগের কমিশনের সব সদস্যই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। প্রায় 1 বছর চলে গেলেও এখনো গঠন করা হয়নি নতুন কমিশন। কেমন হলো নতুন আইনের খসড়া? এ নিয়ে নানা খাতের অংশীজনদের মতামত জানতে নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। এতে বক্তারা জানান, আগের কমিশনগুলো নখদন্তহীন, নতুন আইনেও সবার অধিকার নিশ্চিত হয়নি। তারা নিজেরাই শুনতে চাচ্ছেন না যে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন তাদের সময় হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী পুলিশের হাতে হচ্ছে আর সাধারণ মানুষের হাতে হচ্ছে। এখনো নতুন কমিশন গঠন না করা নিয়ে সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, জুলাই আন্দোলনের পরও আইন ও কমিশন গঠন নিয়ে চাপের মুখে অন্তর্বর্তী সরকার। একটা মহলের চাপ তাদের কাছে আসলে রয়েই গেছে। আমার মনে হচ্ছে যে চাপটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এখনো। যেটার জন্য তাদেরকে আসলে গঠন করা হয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং বিচারের দাবিতে জুলাইয়ের এই আত্মত্যাগের পরে, সেই জিনিসটা আসলে ক্ষমতায় যাওয়ার পরে বা বসার পরে সেই জিনিসটার পরিবর্তনটা হয়ে যায়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সব সংস্থার সংস্কার জরুরি। রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সবাইকে এই মানবাধিকারের এখতিয়ারভুক্ত কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। তাদের কাজে হস্তক্ষেপ করবে না। তাদেরকে যেভাবে আইন প্রক্রিয়া সংস্থাকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, যেভাবে তাদেরকে পরিদর্শনের সুযোগের কথা বলা হয়েছে, সেই সুযোগগুলো আমার মানবাধিকার কমিশনকে দিতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করে গড়ে তুলতে শক্ত মেরুদণ্ডের লোকদের নিয়ে কমিশন গঠনের আহ্বান জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কে চাপ দিল? যেই চাপ সহ্য করার ক্ষমতা আমার এত বড় সরকারের নাই, যে এই সরকারের চাপ সহ্য করার ক্ষমতা নাই, এইটা কিন্তু গ্রহণ করতে অসুবিধা হচ্ছে আমার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। কেউ অস্বাভাবিকভাবে চাল মজুত করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে অন্তর্বর্তী সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আমদানির পথে। ফলে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। ঈদের সময় দেওয়া হবে এবং এটা যাতে ইয়াভাবে কেউ না নেয়, প্রশাসনিকভাবে এবং খাদ্য ডিপার্টমেন্টের অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের খাদ্য বাজার কর্মসূচি সম্পর্কিত মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ 2-3 প্রকার হতে পারে। এক হতে পারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে। এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। স্টারশিপ ইন্সপায়ারিং 10 2025 নির্বাচিত হয়েছেন সমাজ ও দেশের নানান ক্ষেত্রে অবদান রাখা সেরা 10 জন তরুণ। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি গোল্ড মেডেল, 2 লাখ টাকা এবং সনদপত্র। স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের এই উদ্যোগে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলো। নির্বাচিতদের মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি, নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা সহ যারা নিজেদের অদম্য চেষ্টা এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে তৈরি করেছেন সাফল্যের অনন্য গল্প এমন 10 জন তরুণ। অনুষ্ঠানে তরুণদের অর্জনের গল্পগুলো ছড়িয়ে দিতে এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।